গুড ইভিনিং সবাইকে। দেখো আজকে তোমাদের আমি সিক্স সেমিস্টারে যাদের পাস সাবজেক্ট হিসাবে বাংলা রয়েছে, সিক্স সেমিস্টার অর্থাৎ তোমাদের ফাইনাল ইয়ার, ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট অর্থাৎ সিক্স সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের যাদের বাংলা সাবজেক্ট রয়েছে পাস পেপার হিসাবে, কারোর যাদের তোমাদের ফার্স্ট সাবজেক্ট বাংলা, তোমাদেরকে দিতে হবে একটা পেপার, তাদের জন্য হচ্ছে এমডিসি 8, এবং যাদের সেকেন্ড সাবজেক্ট বাংলা তাদেরকে দিতে হবে এমডিসি 7 এবং এমডিসি 8 দুটো পেপার। তো যাদের সেকেন্ড সাবজেক্ট বাংলা, তো তাদের জন্য যেহেতু দুটো সিলেবাস, তাই আমি এমডিসি 7-এর সিলেবাস এবং সাজেশন আগে আমি বলছি, এবং এই ভিডিওতেই এমডিসি 8-এর সিলেবাস এবং সাজেশানও আমি তোমাদের বলে দেবো। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তাদের তো আমি অনেক দিন আগেই সাজেশান এবং সিলেবাস সব ডিসকাস করে দিয়েছি বা বলে দিয়েছি। এবার সময় এসেছে ফাইনাল সাজেশান দেওয়ার। তো অনেকেই হয়তো এখনও সিলেবাস পাওনি বা কাকে কী পেপার পড়তে হবে সেই সম্পর্কে তাদের ধ্যান ধারণা এখনও হয়ে উঠছে না, তাই আমাকে হয়তো অনেকেই মেসেজ করছো, তাই আমি তোমাদের আবার একবার রিপিট করে দিয়ে দিচ্ছি। তো পরের মাস থেকে আমি সিক্স সেমিস্টারের ফাইনাল সাজেশান আপলোড করা শুরু করব। তো দেখে নাও তোমাদের এমডিসি 7 অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট যাদের বাংলা, তাদের প্রথম পেপার কী হিসাবে কী পড়তে হবে। বাংলা কথা সাহিত্য 1, এই পেপারে তোমাদের একটা উপন্যাস, দুটো উপন্যাস রয়েছে, এই যে কপালকুণ্ডলা আর পদ্মা নদীর মাঝি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট গল্প রয়েছে, দেনা পাওনা, মেঘরৌদ্র, ফণিহারা, নিশীতে, এক রাত্রি, শুভা, অতিথি এবং ল্যাবরেটরি। তো এই সিলেবাসের ওপর তোমাদের 15 নম্বরের প্রশ্ন লিখতে হবে 3টে, অর্থাৎ প্রত্যেকটা মডিউল থেকে 15 নম্বরের 2টো করে প্রশ্ন দেওয়া হবে, তোমাদের একটা করে উত্তর লিখতে হবে, এবং 5 নম্বরের প্রত্যেকটা মডিউল থেকে 2টো করে প্রশ্ন দেওয়া হবে, একটা করে উত্তর লিখতে হবে, এবং 1 নম্বরের 15টা উত্তর লিখতে হবে। তো কপালকুণ্ডলা থেকে তোমরা যে প্রশ্নগুলো রেডি করবে তোমরা দেখে নাও। এই কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা, কপালকুণ্ডলা উপন্যাসে আখ্যায়িকা ইতিহাসের ফ্রেমে বাঁধানো স্বরূপের দিক হিসাবে ঐতিহাসিক উপন্যাস নয়, এটি আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসে মতিবিবির সার্থকতা, কপালকুণ্ডলার অলৌকিক বা অতি প্রকৃতির প্রভাব কতখানি সে বিষয়ে আলোচনা করো। কপালকুণ্ডলায় বঙ্কিমচন্দ্র তৎকালীন সমাজের যে চিত্র তুলে ধরেছেন তা বর্ণনা করো। কপালকুণ্ডলা উপন্যাসে নায়িকার চরিত্র অর্থাৎ কপালকুণ্ডলার চরিত্র বিশ্লেষণ করো। কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমারের চরিত্র, কপালকুণ্ডলা উপন্যাসে কাপালিকের চরিত্র, কপালকুণ্ডলা কী জাতীয় উপন্যাস সেটি নিয়ে আলোচনা করো। এই প্রশ্নগুলো করলেই তোমাদের 15 নম্বরের জন্য যথেষ্ট। আর আমি এখান থেকে ফাইনাল সাজেশান যখন দেব তখন তোমাদের কোন কোন প্রশ্নগুলো, মাত্র এখান থেকে 4টে প্রশ্ন বলে দেবো, শুধুমাত্র কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে না। এবারে যে পদ্মা নদীর মাঝি, এই 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। লাইন তুলে যে প্রশ্নগুলো রেখেছি, এত বড় উপন্যাসে লাইন তুলে প্রশ্ন বলাটা খুবই টাফ, আর এই উপন্যাসটা থেকে এরকম পরীক্ষায় 5 নম্বরের লাইন তুলে প্রশ্নই সাধারণত দেয়, 2টো প্রশ্নই লাইন তুলে প্রশ্ন দেয়। তো যে লাইন তুলে প্রশ্নগুলো, যে 12টা প্রশ্ন আমি রেখেছি, সেই প্রশ্নগুলোকে তোমরা ধরে ধরে রেডি করো। আশা করছি এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবে। এবার আসি পদ্মা নদীর মাঝি থেকে কি পড়বে দেখো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে বৃত্তিজীবী শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষের যে জীবনযাত্রা বর্ণিত হয়েছে তা আলোচনা করো। হোসেন মিয়া এবং কুবেরের পারস্পরিক বিরোধী দুই চরিত্রের মধ্যে কী পরিচয় পাওয়া যায়। পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদীর ভূমিকা, নামকরণের সার্থকতা। আচ্ছা, হোসেন মিয়া চরিত্র, কাপালিকের চরিত্র, কপিলার চরিত্র। আচ্ছা, পদ্মা নদী মাঝি উপন্যাসে কুবেরের জীবনে যে সমগ্র সম্পূর্ণ বাস্তব চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। আর এই পদ্মা নদীর মাঝি
উপন্যাস অবলম্বনে ময়নাদ্বীপের বর্ণনা দাও। এই প্রশ্নগুলো এবং 5 নম্বরেরও এখান থেকে দেখো লাইন তুলে আমি যে লাইন তুলে যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে রেডি করো। এবার আসি মডেল 3। মডেল 3 থেকে তোমরা দেনা পাওনা, ঠিক আছে, দেনা পাওনা থেকে প্রশ্নগুলো রেডি করো। দেনা পাওনা গল্পে নামকরণ সার্থকতা, নিরুপমার চরিত্র, দেনা পাওনার গল্পে নিরুপমার বাবার চরিত্র নাম, তারপর ওই তো রামসুন্দরের চরিত্র, তারপরে এই ঘটনার অন্তঃপুরে একটি কান্না পড়ে গেল, ওই সেই সমাজে ওই পণপ্রথার বিরুদ্ধে যে বিষয়টা রবীন্দ্রনাথ দেখানোর চেষ্টা করেছিল দেনা পাওনা গল্পে, সেই বিষয়টা। আচ্ছা, মেঘরৌদ্র থেকে পড়ো, মেঘরৌদ্র পড়তে হবে না। মণিহারা থেকে পড়ো, অতি প্রকৃতির গল্প হিসাবে রবীন্দ্রনাথের মণিহারা কতটা সার্থক আর মণিহারা গল্পের কাহিনী। নিশীথে গল্প থেকে অতি প্রকৃতির গল্প হিসাবে পড়ো, নামকরণ সার্থকতা। এক রাত্রির থেকে ওই যে প্রথম প্রশ্নটা, এক রাত্রি গল্প অবলম্বনে কাহিনীর যে গতি প্রকৃতির বিন্যাস কতখানি, এটি করো। আচ্ছা, এক রাত্রি গল্পে রবীন্দ্রনাথের নিজস্ব প্রেম ভাবনা। সুভা গল্পে সুভার চরিত্র পড়ো। আর প্রকৃতির প্রতি রবীন্দ্রনাথের যে একটি মুখবধির মেয়ের জীবনের যন্ত্রণা সুভা গল্পে কীভাবে ব্যক্ত হয়েছে। অতিথি গল্প থেকে প্রকৃতি ব্যক্তির পারস্পরিক নিবিড় সম্পর্ক। অতিথি গল্পের একদিকে রয়েছে যেমন সুখ দুঃখ হাসি, তেমনি অন্যদিকে রয়েছে উন্মুক্ত প্রকৃতির অন্তরের ইতিহাস। এই প্রশ্নটা। ল্যাবরেটরি গল্পে সৈনিক চরিত্র করো আর নামকরণের সার্থকতা পড়ো। ঠিক আছে, 5 নম্বরের সম্ভব কিছু প্রশ্ন আমি এখান থেকে তোমাদের পরীক্ষার আগে লাস্ট মিনিট যখন সাজেশন দেবো তখন বলে দেবো। তোমরা সিলেবাস এবং সাজেশন হিসেবে এগুলোকে রেডি করো। সামনে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা আসছে, সম্ভবত ওই ভোটের রেজাল্টের পরেই তোমাদের টিউটোরিয়ালের নোটিশ দিয়ে দেওয়া হবে। এবং যাদের ফার্স্ট সাবজেক্ট বাংলা তাদের জন্য এবং সেকেন্ড সাবজেক্ট তাদের বাংলা, তাদের তো MDC 8 এবং ফার্স্ট সাবজেক্ট তাদের MDC 8 পড়তে হবে। তো MDC 8-এর সিলেবাস এবং সাজেশন নিয়ে আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো, MDC 8-এ তোমাদের মডিউল 1-এ রয়েছে ছন্দ, মডিউল 2-এ রয়েছে অলঙ্কার এবং মডিউল 3 রয়েছে 4টে প্রবন্ধ। এই 4টে প্রবন্ধের মধ্যে আমি পতঙ্গ, মেঘদূত, বই পড়া এই 3টে প্রবন্ধকে পড়িয়ে ইউটিউবে পোস্ট করে দিয়েছি। তোমাদের যাদের প্রয়োজন শোনার শুনে নিও। আমার ইচ্ছা আছে ছন্দ এবং অলঙ্কার নিয়ে আমি একটা ক্লাস দেব ভাবছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। তো দেখছি কবে কি দিতে পারি। আগে এই পূর্ব পশ্চিমটাকে পড়িয়ে শেষ করি। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। দেখো, তোমাদের ছন্দ পড়তে হবে প্রথম মডিউলে, ওই একই সেম কোশ্চেন প্যাটার্ন, 15 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা মডিউল থেকে একটা করে দেওয়া, 2টো করে দেওয়া থাকবে, একটা করে লিখতে হবে। অলঙ্কার থেকেও তাই এবং প্রবন্ধ থেকেও তাই এবং 5 নম্বরের ক্ষেত্রেও তাই। তো তোমাদের যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখো, এই যে দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দ কাকে বলে, আচ্ছা মিশ্রবৃত্ত ছন্দ কাকে বলে, আর এই উদাহরণ সহ দৃষ্টান্ত সহ পরিচয় দাও। এই 3টে প্রশ্নকে মডেল 1 থেকে রেডি করো। আর 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেখেছি তোমার প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নগুলোকে ধরে ধরে রেডি করো। এই যে ছন্দ নির্ণয় এখান থেকে করতে হয়, এই যে লাইনগুলো দেওয়া আছে ছন্দ নির্ণয়ের যে লাইনগুলো, এগুলো দেখো বিগত বছরের প্রশ্নপত্রে, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নপত্রে এই লাইনগুলো তুলে ছন্দ নির্ণয় এসছে। তোমরা জানো যে বিগত বছরের প্রশ্নপত্র ধরেই অনেক প্রশ্ন তোমাদের আসে। এছাড়াও আরও এক্সট্রা কিছু থাকে যেগুলো তোমাদের এইগুলো প্র্যাকটিস, তোমরা যদি একবার ছন্দ নির্ণয় শিখে যাও, যে কোনো লাইন তুলেই প্রশ্ন দিক না কেন ছন্দ নির্ণয় তোমরা করতে পারবে। তো একটা তো 5 নম্বরের জন্য এরকম ছন্দ নির্ণয় থাকবে, আর একটা ওরকম কোশ্চেন থাকবে, বা দুটোই হয়তো ছন্দ নির্ণয় থাকবে। তো সেটা লাক বাই চান্স, সম্পূর্ণটাই কপালের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, মডিউল 2 থেকে দেখো উপযুক্ত উদাহরণসহ শ্লেষ অলঙ্কার পড়বে, উপমা অলঙ্কার পড়বে, বক্রোক্তি অলঙ্কার পড়বে আর অনুপ্রাস অলঙ্কার পড়বে। এই 4টে অলঙ্কারকে ভালোভাবে রেডি করো। আর বাকি অলঙ্কারগুলো দেখে রাখো, চমক অলঙ্কার, রূপক অলঙ্কার, উৎপ্রেক্ষা অলঙ্কার, এই 7টাই অলঙ্কার হয়। এই 7টা প্রশ্নের মধ্যেই 2টো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো এই পরীক্ষার আগে আমি যখন লাস্ট মিনিট সাজেশান দেবো তখন আমি বলে দেবো কোন 2টো প্রশ্নকে পড়বে, বা 3টে প্রশ্ন আমি এখান থেকে সাজেস্ট করে দেবো 5 নম্বরের জন্য। তাই এখান থেকে দেখো অলঙ্কার নির্ণয় করতে হয়। 8-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সব বিগত বছরের প্রশ্নপত্র থেকে এই লাইন তুলে এই অলঙ্কার নির্ণয়গুলো করতে দেওয়া হয়েছিল। অলঙ্কার নির্ণয় কীভাবে শিখতে হয় সেটাও শেখার বিষয় আছে, না শিখলে পারবে না।
আর মডিউল 3 থেকে আছে যে প্রবন্ধ, তোমাদের যে আমি তোমাদেরকে সব থেকে বেশি সাজেস্ট করবো এই পূর্ব পশ্চিম প্রবন্ধটা আর পতঙ্গ প্রবন্ধটা খুব সোজা। পূর্ব পশ্চিম, পতঙ্গ এবং এই বই পড়া, 3টে প্রবন্ধকে একটু ভালোভাবে পড়ো, ঠিক আছে? আর প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নগুলো, কি যে প্রশ্নগুলো আমি রেখেছি, দেখে তোমাদের যার যেটা ভালো লাগে, যার যেটা সুবিধা সে সেইভাবে পড়ো। আর যদি কোনো 6 সেমিস্টারে কোনো সাবজেক্টে সাজেশনের প্রয়োজন হয় তো আমাকে কমেন্টস করো, আমি চেষ্টা করব। এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে আমাকে আরও বেশি মোটিভেট করো। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।